কেমন আছেন সবাই? তীর্থযাত্রী আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও একটা রবিবার আর আবারও আমাদের বেরিয়ে পড়া। আজকে আমরা যাব নদিয়া জেলায়। নদিয়া জেলার কোথায় কোন মন্দিরে সে তো আপনারা জানতে পারবেন না। আপাতত বসে আছে সোদপুর স্টেশনে। এখন ট্রেন ধরবো। ট্রেন ধরে আমরা আমাদের গন্তব্য যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো। আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগ। সারা সপ্তাহ শহরের কোলাহলে থাকতে থাকতে প্রত্যেক সপ্তাহান্তে যখন একবার করে বেরিয়ে পড়ি, চারিদিকের এই সবুজ দৃশ্য দেখতে দেখতে চোখ, মন, প্রাণ সব কিছুই যেন জুড়িয়ে যায়। প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিই আরও একটা সপ্তাহের যুদ্ধের জন্য। সোদপুর থেকে ট্রেনে করে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্টেশনে, সেটা হচ্ছে আড়ংঘাটা। আমরা এই মুহূর্তে রয়েছি আড়ংঘাটা স্টেশনে। এই আড়ংঘাটা স্টেশন থেকে আমরা যাব এখানকার বিখ্যাত যুগল কিশোর মন্দির। আমাদের এখানে পৌঁছাতে কিছুটা দেরি হয়ে গেছে, যেহেতু ট্রেনের কিছু গোলমাল ছিল, ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। তার উপর এখানে নেমেছি স্টেশনে, তারপর থেকে শুরু হচ্ছে বৃষ্টি। জানি না কতটা ব্লগ করতে পারবো, তো চলুন দেখি কী হয়। শিয়ালদা থেকে গেদেগামী রুটে অবস্থিত এই আড়ংঘাটা জায়গাটি কিন্তু বেশ বর্ধিষ্ণু। আড়ংঘাটা বাজারের মধ্যে দিয়ে কিছুটা রাস্তা যাওয়ার পরই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। তো আমরা স্টেশন থেকে একটা টোটো নিয়েছিলাম। টোটো আমাদের 5 মিনিটের মধ্যেই নামিয়ে দিয়ে গেল মন্দিরের সামনে, একদমই কাছে, 5 মিনিটও হয়তো লাগেনি। আপনারা চাইলে হেঁটেও চলে আসতে পারেন, খুব একটা বেশি দূর কিন্তু স্টেশন থেকে নয়। তো চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। আজ আমাদের আড়ংঘাটায় আগমনের হেতু আড়ংঘাটার এই বিখ্যাত যুগল কিশোর মন্দির। রাস্তার ধারেই রয়েছে মন্দিরের মূল ফটক, যা ভীষণ সুন্দরভাবে অলঙ্কৃত। মন্দিরের সামনে রয়েছে বেশ কিছুটা খোলা মাঠ, যে মাঠে সম্ভবত রথের মেলা বসেছিল। আপনারা যারা আড়ংঘাটার কাছাকাছি বা আড়ংঘাটায় থাকেন, তারা কমেন্ট করে জানাতে পারেন যে এই মন্দিরে রথের মেলা হয় কিনা। আড়ংঘাটার এই যুগল কিশোর মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের নাম। কি সেই ইতিহাস আমরাও জানবো আর জানাবো আপনাদেরও। আড়ংঘাটার এই যুগল কিশোর মন্দিরের বয়স 300 বছরেরও বেশি। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে নবদ্বীপের নিকটে অবস্থিত সমুদ্রগড় গ্রামে বসবাস করতেন বৈষ্ণব মহান্ত গঙ্গারাম দাস। এই গঙ্গারাম দাস বৃন্দাবন ভ্রমণের পর সেখান থেকে একটি কিশোর গোপীনাথের মূর্তি নিয়ে আসেন এবং নিজের কাছে রেখে তার পূজা অর্চনা শুরু করেন। এরপর নদিয়া জেলায় ভয়ঙ্কর বর্গী আক্রমণ শুরু হলে গঙ্গারাম দাস কৃষ্ণচন্দ্রের কর্মচারী রামপ্রসাদের কাছে আশ্রয় চান। রামপ্রসাদ একটি চালাঘর তৈরি করে মূর্তি প্রতিষ্ঠা ও নিত্য সেবার ব্যবস্থা করে দেন। এরপর একদিন গঙ্গারাম স্বপ্নে দেখতে পান সেই কিশোর গোপীনাথ তাকে বলছে যে তার রাধিকা আছে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে। গঙ্গারাম দাস তার এই স্বপ্নের কথা গিয়ে জানান মহারাজ কৃষ্ণচন্দ্রকে, কিন্তু কৃষ্ণচন্দ্রের কাছে সেই মুহূর্তে কোনো রাধিকার মূর্তি ছিল না। আমরা এসে গেছি আড়ংঘাটার যুগল কিশোর মন্দিরে। এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে শ্রীকৃষ্ণ এবং রাধিকার যুগল মূর্তি, এবং এই যুগল মূর্তির জন্যই কিন্তু এই মন্দিরের নামকরণ যুগল কিশোর মন্দির হয়েছে। পরে মহারাজ কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পান যে রাজবাড়ির ভূগর্ভে রয়েছে রাধিকার মূর্তি।
এরপর মহারাজ কৃষ্ণচন্দ্র ভূগর্ভ থেকে রাধিকার মূর্তি উদ্ধার করেন এবং চূর্ণী নদীপথে এসে গঙ্গারামকে সমর্পণ করে যান সেই বিগ্রহ। এরপর মহা আড়ম্বরে ব্রাহ্মণ পণ্ডিতদের দিয়ে পূজা অর্চনা করে এই যুগল কিশোর মন্দিরে প্রতিষ্ঠা করা হয় রাধা এবং কৃষ্ণের যুগল মূর্তির। রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরে 125 বিঘা নিষ্কর জমিও দান করেছিলেন। এই মন্দির কিন্তু সারাদিনই খোলা থাকে, তো আপনারা যে কোনো সময় আসলেই এখানে রাধাকৃষ্ণের বিগ্রহের দর্শন করতে পারবেন। 300 বছরের অধিক পুরনো হওয়া সত্ত্বেও এই মন্দিরের চালচিত্র নজর কাড়ে। মন্দিরের গর্ভগৃহের সামনে রয়েছে প্রশস্ত 5 খিলানযুক্ত বারান্দা। মন্দিরের দেওয়াল অলঙ্কৃত হয়েছে শ্রীকৃষ্ণের দশাবতারের চিত্র দ্বারা। স্থানীয় মানুষের মতে এই যুগল কিশোর মন্দিরের দেবতা কিন্তু ভীষণ জাগ্রত। তার কাছে যে কোনো মনস্কামনা জানালে তিনি তা অবশ্যই পূরণ করেন। চলুন এবার দর্শন করব সেই প্রাচীন এবং ঐতিহাসিক রাধাকৃষ্ণের যুগল মূর্তি। এই সেই শ্রীকৃষ্ণের মূর্তি যা গঙ্গারাম দাস এনেছিলেন সুদূর বৃন্দাবন থেকে। আর পাশেই অষ্টধাতুর রাধিকা, যা কৃষ্ণচন্দ্র রায় পান মাটির নিচ থেকে। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে এই মন্দির প্রাঙ্গণে বিরাট মেলা বসে এবং জামাই ষষ্ঠীর দিন অনুষ্ঠিত হয় এই মন্দিরের প্রধান উৎসব। প্রত্যহ সকাল 7:30 থেকে বেলা 10:30 পর্যন্ত এই মন্দিরে কিন্তু পুজো চলে। তো আপনারা 10:30টার মধ্যে আসলে এখানে পুজো দিতে পারবেন। এছাড়াও বিকেল 5:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এই মন্দিরে পুজো দেওয়া যায়। আর আপনারা যদি ভোগ প্রসাদ পেতে চান এখান থেকে, তাহলে আগের দিন কিন্তু আপনাদের এই মন্দিরে এসে কুপন কেটে যেতে হবে। পার হেড 100 টাকা করে লাগে তার জন্য। মন্দিরে প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণ এবং রাধিকার যুগল মূর্তির ঠিক পাশেই রয়েছে আরও একটি শ্রীকৃষ্ণ ও রাধিকার যুগল মূর্তি। তার সঙ্গেই পুরো সিংহাসন জুড়ে কিন্তু আপনারা প্রচুর নারায়ণ শিলাও লক্ষ্য করতে পারবেন। এই মন্দিরের ঠিক সামনে রয়েছে একটি অত্যন্ত প্রাচীন বকুল গাছ, যার বয়স মনে করা হয় প্রায় 300 বছর। এই বকুল গাছটিকে সবাই সিদ্ধ বকুল বলে মনে করে এবং এই গাছে বহু ঢিল বাঁধা হয় মনস্কামনা পূরণের জন্য। আপনারা যদি রথের সময় এখানে আসেন, মানে আমরা যেহেতু রথের পর এখানে এসেছি, তো দেখলাম বাইরে কিন্তু মেলাও বসে এখানে। তো আপনারা রথের সময় যদি আসেন তাহলে শ্রীকৃষ্ণ এবং রাধিকার পাশাপাশি কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শনও হয়ে যাবে। যে আপনি দেখতেই পাচ্ছেন, আশা করি আপনারা, যে পেছনেই রথটা রয়েছে। এই প্রসঙ্গে বলে রাখি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি পথের পাঁচালীতে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। আড়ংঘাটের এই মন্দিরে পৌঁছাতে হলে আপনাদের শিয়ালদা থেকে গেদেগামী যে কোনো ট্রেন ধরতে হবে। আড়ংঘাটা হচ্ছে শিয়ালদা গেদে রুটের একটি স্টেশন। তো আর আপনারা যারা কৃষ্ণনগর বা বহরমপুর ওইসব দিক দিয়ে যদি আসেন, সেক্ষেত্রে আপনারা রানাঘাটে নেমে রানাঘাট থেকে গেদে লাইনের যে কোনো ট্রেন ধরতে পারেন। রানাঘাটের 2টো স্টেশন পরেই কিন্তু আড়ংঘাটা। আর আড়ংঘাটা স্টেশনে নামলে পরে সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো করে একদম কাছেই মন্দির, খুব একটা দূর নয়। এখানেই শেষ করব তীর্থযাত্রীর আরও একটি পর্ব। এই পর্বে আমরা চেষ্টা করলাম যুগল কিশোর মন্দিরের ইতিহাস তুলে ধরতে।
ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অনেকের সাথে শেয়ার করবেন। আজ তাহলে চলি, আবার দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন তীর্থযাত্রী।